হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন, আমার কথা শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ডিজি সার্কিট টপিক না, ডিজি সার্কিটের স্টার্টিং ক্লাস আর কি, ফার্স্ট ক্লাস। তো আমরা ফার্স্ট ক্লাসে যেহেতু আমরা ডিজি সার্কিট শুরু করতেছি, ফার্স্ট ক্লাসে আমাদের হচ্ছে টোটাল ডিজি সার্কিট সম্পর্কে একটা ধারণা দেবো। আমরা ডিজি সার্কিটে কী কী পড়বো আর কি, বিশেষ করে চাকরি পরীক্ষায় যেগুলো আসে আর কি, যেগুলো আসে ওগুলো করবোই, প্লাস কোন কোন টপিক থেকে আসে, টোটাল টপিকগুলো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করবো। প্লাস টোটাল ডিজি সার্কিটের বেসিক সম্পর্কে ধারণা দিব এবং কী কী পড়তে হবে আমাদের ফুল ডিজি সার্কিটে সেগুলো সম্পর্কে ধারণা দিব আর কি। যেন সময় যদি পাই কিছু আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো আমরা শুরু করি। কোথা থেকে আমরা ডিজি সার্কিট শুরু করবো? ফার্স্ট হচ্ছে আমাদের যে টপিকগুলো পড়তে হবে, তা আরেকটু কথা বলে নিই আমরা, কারণ আমরা ডিজি সার্কিটটাকে যেহেতু একদম জিরো থেকেই শুরু করবো আর কি। আমরা ধরে নিচ্ছি আপনারা কিছু পারেন না আর কি ডিজি সার্কিটে, একদম জিরো লেভেল থেকে শুরু করে ম্যাক্সিমাম সর্বোচ্চ পর্যন্ত যে ডিজি সার্কিট শেষ করবো আমরা ইনশাল্লাহ। সবাই যদি শুরু থেকে জয়েন থাকেন ইনশাল্লাহ, রেগুলার ক্লাস করলে সবই পারবেন ইনশাল্লাহ। লাস্ট পর্যায়ে কোনো ম্যাথ সমস্যা থাকবে না, একা একাই সলিউশন করতে পারবেন আর কি। তো এই জন্য ক্লাস করতে হবে আর কি রেগুলার। হ্যাঁ, রেগুলার যদি ক্লাস করেন ইনশাল্লাহ সবই পারবেন আর কি। ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের ডিজি সার্কিট যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে ডিজি সার্কিটের থিওরি সম্পর্কে আমাদের জানতে হবে। ডিজি সার্কিট থিওরি, প্রথম হচ্ছে আমাদের ডিজি সার্কিটের থিওরি। থিওরির মধ্যে কি আসলে হচ্ছে ডিজি সার্কিট কি, ডিজি সার্কিটের যে ডিজি সার্কিটের সাধারণত কয়টা ভাগে ভাগ করছে, প্লাস হচ্ছে ডিজি সার্কিটের এখানে ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ওহমস ল, তারপর হচ্ছে সিরিজ প্যারালালের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য বা থিওরি সম্পর্কে আমাদের জানতে হবে। ফার্স্টে আমাদের এই ডিজি সার্কিটের থিওরি সম্পর্কে একটা ডিটেলসে আমরা কী করবো, আলোচনা করবো এবং শিখবো সেগুলো সম্পর্কে। সেকেন্ড যেটা জানতে হবে, ডিজি সার্কিটের থিওরি আলোচনা করার পরে আমরা শিখবো হচ্ছে রোধ নির্ণয় করা। রোধ নির্ণয় কি? আমরা সাধারণত জানি কোনো একটা ডিজি সার্কিট সলিউশন করতে গেলে আমাদের সমতুল্য রোধ নির্ণয় করতে হবে, কারণ আমাদের তো একটা সিম্পল সার্কিট দিয়ে দেবে না যেখানে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স ধরে নিব আর কি। তাহলে আমাদের রোধ নির্ণয়টা শিখতে হবে। সেই সার্কিটগুলো, মিক্স সার্কিটগুলোকে বা যত জটিল জটিল সার্কিট দেওয়া থাকুক না কেন, সেই সার্কিটগুলোকে কীভাবে আমরা সমতুল্য রোধ বের করব, সেই রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভালোভাবে শিখতে হবে। কারণ সমতুল্য রোধ যদি আমরা না নির্ণয় করতে পারি, আলটিমেট কারেন্ট বের করতে পারবো না, আদার্স অনেক সলিউশন করতে পারবো না আর কি, যেগুলো আমাকে সমতুল্য রোধ বের করেই করতে হবে। তাহলে আমরা এই রোধ নির্ণয় শিখবো। রোধ হচ্ছে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স, এগুলো তো আলোচনা করবো আমি। তো রোধ নির্ণয়ের ক্ষেত্রে রোধ নির্ণয় যেটাকে বলে এটাকে হলো রেজিস্ট্যান্স, মানে সমতুল্য রেজিস্ট্যান্স বলে, সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়। সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়, এটার অপর নাম বলা হচ্ছে অথবা বলা হয় টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়, টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় বা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় বলে। একই কথা, যেটাই বলুক না কেন আমাদের মোট কথা রোধ নির্ণয় করতে বলতেছে। মানে যদি বলে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে বললে সমতুল্য রেজিস্ট্যান্স কত, তাহলে আমাকে এই সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, অথবা বলতে পারে টোটাল রেজিস্ট্যান্স কত, অথবা বলতে পারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তাহলে যাই বের করতে বলুক না মোট কথা রোধ নির্ণয়। তাহলে আমরা এই রোধ নির্ণয় শিখবো। ইভেন কি রোধ নির্ণয় আমরা 2-3 ক্লাস বলেই শিখবো আর কি, সমস্যা নাই। যত প্রকার সার্কিটই থাকুক না কেন, যত কঠিন সার্কিটই থাকুক না কেন, সেই কঠিন সার্কিটের রোধ নির্ণয় আমরা শিখতে পারবো। এই টপিকটা আলোচনা করবো, সব সার্কিটেরই আমরা রোধ নির্ণয় শিখতে পারবো ইনশাল্লাহ। তারপর আমরা যেটা শিখবো হচ্ছে কারেন্ট নির্ণয়। কারেন্ট নির্ণয় আমরা তো একটা সার্কিটের যে নর্মাল যে সার্কিটগুলো আছে সেই সার্কিটে তো আর ভোল্টেজ, আমরা এই ডিসি সার্কিটের থিওরির মধ্যে আমরা ওহমস লটা শিখবো। ওহমস লর সূত্র হচ্ছে, আমি একটু এটা আলোচনার সাপেক্ষে লিখতেছি, এগুলো সম্পর্কে তো বিস্তারিত জানবো। বি ইজ ইকুয়াল টু IR, এটা হচ্ছে আমাদের ওহমস ল। তাহলে এই ওহমস ল অনুসারে আমি যদি একটা সার্কিটের ভোল্টেজ দেওয়া থাকে, রেজিস্ট্যান্স দেওয়া থাকে, কারেন্টটা বের করতে পারবো, সমস্যা নাই। কিন্তু যদি একটা সার্কিটের কোনো একটা শাখার কারেন্ট বের করতে বলে বা ভিতরে কোনো একটা কারেন্ট বের করতে বলে, যেখানে একটা শাখা আছে, রেজিস্ট্যান্স আমি জানি না বা রেজিস্ট্যান্স জানি কিন্তু ওখানকার ভোল্টেজ জানি না, বা রেজিস্ট্যান্স জানি ভোল্টেজ জানি না, ভোল্টেজ হয়তো বের করতে অনেক ঝামেলা করতে হবে, প্লাস আমাদের শাখা কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে ওই টাইপের সমস্যাগুলো সমাধান করার জন্য বা আমার যে কোনো পজিশনের কারেন্ট আমরা বের করার জন্য আমরা কী করবো, কারেন্ট নির্ণয় শিখবো। একটা সার্কিটে যে কোনো পজিশন থাকুক না কেন, যেই পজিশনেরই কারেন্ট বের করতে বলুক না কেন, আমরা সেগুলো কীভাবে বের করবো সেটা হচ্ছে এই কারেন্ট নির্ণয়ের পজিশনে যায় আমরা শিখতে পারবো আর কি। তাহলে আমরা প্রথমে হচ্ছে ডিসি সার্কিটের থিওরি সম্পর্কে টোটাল আলোচনা করবো, দেন রোধ নির্ণয় শিখবো, দেন কি কারেন্ট নির্ণয় শিখবো। কারেন্ট নির্ণয় শেখার পর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ওপেন পাথ
ও শর্ট পাথ চিনার উপায়। তারপর হচ্ছে আমাদের ওপেন পাথ এবং শর্ট পাথ চিনার উপায়। ডিসি সার্কিটে এমন কিছু কন্ডিশন চলে আসে যেখানে দেখা যাবে যে আমরা কিছু কিছু জায়গায় ওপেন করে দিচ্ছি, কিছু কিছু জায়গায় শর্ট করে দিচ্ছি। তাহলে এই ওপেন কোথায় হচ্ছে, কোথায় শর্ট হচ্ছে, কীভাবে আমরা সেটা বুঝবো, সেটা আমরা এই পজিশনে এসে শিখতে পারবো। যে আমরা এগুলো শেখার পর আমরা ওপেন পাথ এবং শর্ট পাথ চিনার উপায়গুলো কি শিখবো এখানে। তারপরে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে পয়েন্ট মেথড। তারপর হচ্ছে পয়েন্ট মেথড। পয়েন্ট মেথড হচ্ছে এই যে আমরা সমতুল্য রোধ শিখতেছি না, এখানে যখন আমরা সমতুল্য রোধ শিখবো এখানে জাস্ট আমরা সিরিজ প্যারালাল বা মিক্স সার্কিটগুলো সলিউশন করতেছি, কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনগুলোতে আমরা সরাসরি সিরিজ প্যারালাল বুঝতে পারবো না। তখন দেখা যাবে যে আমাদের নর্মালি সমতুল্য রোধ বের করতে পারতেছি না। তখন আমাদের এই একটা মেথড আছে, যে মেথড বলতে এটা আসলে এটার মাধ্যমে আমরা এই সার্কিটগুলোকে সহজেই সিরিজ প্যারালাল বোঝার জন্য এই প্রসেসটা তৈরি করে থাকি আর কি। তো এই প্রসেসের মাধ্যমে আমি সহজেই কোনটা সার্কিটের সিরিজ আছে, কোনটার সাথে কোনটা প্যারালাল আছে, সেই জিনিসগুলো শিখতে পারবো আর কি। যদি আমরা কোথাও সমতুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে আটকে যাই যে আমি এখানে সমতুল্য রোধ বের করতে পারতেছি না, তখন ওখানে আমি বুঝতেছি না কোনটার সাথে কোনটা সিরিজ, কোনটার সাথে কোনটা প্যারালাল, তখন আমরা সেই পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করবো, সহজেই কি ওখানে আমরা সমতুল্য রোধটা কি বের করতে পারবো। যদিও এটা এই দুইটা টপিকের পরে কেন আসতেছে, কারণ এখানে এটার ক্ষেত্রে ওপেন পাথ শর্ট পাথটা আমার চিনতে হবে, আবার মাঝে মাঝে এখানে একসাথে কারেন্ট নির্ণয় চলে আসে, তো এই জন্য আমি এটার আগেই কারেন্ট নির্ণয়টা শিখে নিয়ে এটা করতেছি, যার কারণে আমি সমতুল্য রোধ, কারেন্ট, ওপেন শর্ট এবং কি পয়েন্ট মেথড সবগুলো একসাথে হয়ে যাবে। এই জন্য দুইটা টপিক মাঝখানে ঢুকানো হয়েছে, যাতে আমরা সহজেই তিনোটা একসাথে সলিউশন করতে পারি আর কি। হ্যাঁ, এই জন্য যদি এটা এখানে শেখালো হয়তো সমস্যা নাই, কিন্তু এই দুইটা ঢুকানোর কারণে অনেক বেনিফিট পাবো আমরা, কারণ পয়েন্ট মেথডের ভিতরে কিছু মেথড সরাসরি কারেন্ট বের করতে বলতে পারে, তার কারণে আমরা কারেন্ট নির্ণয়টা আগে শিখে নিব, দেন আমরা পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করলে দুইটা কাজে একসাথে করতে পারবো আর কি। তাহলে পয়েন্ট মেথড শিখতে পারবো। তারপরে যেটা হচ্ছে মিসিং ডাটা। মিসিং ডাটা রিলেটেড কিছু ম্যাথ আছে। মিসিং ডাটা রিলেটেড ম্যাথগুলো কীরকম, এমন কিছু সার্কিট থাকবে যেখানে হয়তো বা দেখা যাবে মাঝখানে কোনো একটা পজিশনের ভোল্টেজ বের করতে বলছে, অথবা মাঝখানে কোনো একটা পজিশন রেজিস্ট্যান্স দেওয়া নাই। তার রেজিস্ট্যান্স যদি না দেওয়া থাকে আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো না, কারণ সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে গেলে অবশ্যই আমাকে রেজিস্ট্যান্স দেওয়া থাকতে হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকতে হবে। তাহলে এই প্রবলেমগুলো ক্রিয়েট করার জন্য আমাদের এমন কিছু ভ্যালু চলে আসবে যেই ডাটাগুলো আমাকে বের করতে বলবে, বা ওই মিসিং ডাটাগুলো আমাকে বের করতে বলবে, তখন আমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে এখানে আমরা সলিউশন করে ওই ম্যাথগুলো কি সলিউশন করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে যেটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তো ব্যালেন্স কন্ডিশন হচ্ছে একটা সার্কিটে কি থাকবে, কোনো একটা পজিশনে ব্যালেন্স একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনে একটা সার্কিট কীরকম আচরণ করে সেই আচরণটা দেখবো আমরা সেই ব্যালেন্স কন্ডিশনে। তারপরে যেটা হচ্ছে আমাদের স্টার ডেল্টা। তাহলে আমরা স্টার ডেল্টা দেখবো, কিছু কিছু ম্যাথে দেখবো যদি আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে যাই, এখানে স্টার অথবা ডেল্টা পজিশন পড়ে গেছে, তখন স্টার ডেল্টা করবো, তখন আমি সহজেই সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো না, তখন দেখা যাবে যে স্টার ডেল্টা অ্যাপ্লাই করতে হবে। কীভাবে স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করা লাগতে পারে, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করা লাগতে পারে, কনভার্ট করে করে আমাকে কী করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে হবে, তখন আমরা স্টার ডেল্টা ইউজ করে সেটা দেখবো আর কি। তারপরে লাস্ট মিক্স সার্কিটের ক্ষেত্রে লাস্ট যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ল্যাম্প। ইলেকট্রিক ল্যাম্পের ম্যাথগুলো হচ্ছে কোনগুলা, এই টাইপের ম্যাথ আছে তোমাদের আপনাদের এরকম বলবে যে হচ্ছে কোন বাল্বটা বেশি উজ্জ্বল হচ্ছে, কোন বাল্বটা কম উজ্জ্বল হচ্ছে, অথবা একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট থেকে বলবে যে এই দুইটা সার্কিটের কি ঘটনা ঘটতেছে। এরকম হতে পারে একটা ল্যাম্প পুড়ে যাচ্ছে, একটা ল্যাম্প এরকম হতে পারে একটা ল্যাম্প শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিভিন্ন সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, সেই সিচুয়েশনগুলো দেখবো আমরা হচ্ছে এই টাইপের ম্যাথ। মাঝে মাঝে বলবে যে কোন এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে তিনটা বাল্ব আছে বা ল্যাম্প আছে, তিনটা ল্যাম্পের মধ্যে কোন ল্যাম্পটা বেশি উজ্জ্বল হবে, কোন ল্যাম্পটা একটু কম উজ্জ্বল হবে, অথবা উজ্জ্বলতার ক্রমগত বা উজ্জ্বলতার ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম, এগুলো বলতে চাইতে পারে আর কি। তাহলে এখানে আমরা সেই পজিশনে এই ম্যাথগুলো দেখবো। তাহলে এখানে যে টপিক লাস্ট হচ্ছে মিক্স সার্কিটের মধ্যে লাস্ট হচ্ছে KBL অ্যান্ড KCL। তাহলে লাস্ট হচ্ছে এই যে আমাদের যতগুলো টপিক দেখলাম, এটি শুধুমাত্র আমাদের কি করতে হবে, মিক্স সার্কিট করার জন্য, বা মিক্স সার্কিটের যে টপিকগুলো আছে এখন থিওরিমে ঢুকি নাই, জাস্ট এই টপিকগুলো শিখবো আমরা হচ্ছে মিক্স সার্কিটের মধ্যে আর কি। তারপরে ঢুকবো হচ্ছে আমরা কোথায়, থিওরিমে। এখন থিওরিমে কি কি আছে, ফার্স্ট যে থিওরিমটা আছে সেই থিওরিমটা আমরা কি, এখন যদি থিওরিমে যাই, তাহলে থিওরিমের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে আমাদের কি সুপারপজিশন। থিওরেম। তারপরে যেটা শিখবো আমরা হচ্ছে নোডাল অ্যানালাইসিস।
এই নোডাল অ্যানালাইসিসের মধ্যে একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে সুপার নোড। তারপরে শিখবো হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। আর এই ম্যাশের মধ্যে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে সুপার ম্যাশ। তারপরে যেটা হচ্ছে আমাদের থেভেনিন থিওরেম। তারপর হচ্ছে এখানে একটা স্পেশাল কেস হচ্ছে ম্যাক্সিমাম, যেটা পরে। তারপর শিখবো হচ্ছে নর্টন থিওরেম। তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। তারপর হচ্ছে সোর্স কনভার্সন। তারপর হচ্ছে আমাদের ওকে, তাহলে আমি এখানে যে থিওরেমগুলো লিখছি, থিওরেমের মধ্যে ফার্স্ট আমরা যে থিওরেমটা শিখবো সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। দেন আমরা নোডাল শিখবো, নোডালের মধ্যে স্পেশাল কেস আছে সুপার নোড, দেন ম্যাশ অ্যানালাইসিস, তারপর এখানে সুপার ম্যাশ আছে। এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমরা থেভেনিন আর নর্টনটা এই দুইটার পরে নিছি। পরে নেওয়ার কারণ হচ্ছে অনেকে চাইলে আমি সুপারপজিশনের পরেই থেভেনিন করে দিতে পারে আর কি, এবং করতে পারে, কিন্তু আমরা নোডাল এবং ম্যাশ শিখে দেন থেভেনিন করবো। এটার কারণ হচ্ছে আমরা অনেক ম্যাথ, যেই ম্যাথগুলো আমরা যদি থেভেনিনের অনেক ম্যাথ আছে যেটা যদি শুধু সুপারপজিশন দিয়ে করতে চাই অনেক বড় হয়ে যাবে। আমরা নোডাল দিয়ে করলে খুব শর্টকাটে ম্যাথগুলো সলিউশন করতে পারবো। এই জন্যই আমরা সুপারপজিশন, নোডাল এবং ম্যাশ এই তিনটা টপিক শেখার পরে যখন থেভেনিন নর্টন করব, এই তিনটা টপিকের যে কোনো একটা টপিক দিয়ে আমি থেভেনিনের সলিউশন করতে পারবো। চাইলে কেউ ম্যাশ দিয়েও থেভেনিন সলিউশন করতে পারবে, চাইলে কেউ নোডাল দিয়েও থেভেনিন সলিউশন করতে পারবে, চাইলে কেউ সুপারপজিশন দিয়েও থেভেনিন সলিউশন করতে পারবে। তারপরে আমরা যদি এই তিনটা টপিক শিখে এটা করি, তাহলে তিনটাকেই অ্যাপ্লাই করে আমরা শিখতে পারবো। তো এই জন্যই কখন কোনটা দিয়ে খুব দ্রুত আমি সলিউশন করতে পারবো এটা আমি জানি না। ম্যাথ দেখে আমাকে বুঝতে হবে এটা সুপারপজিশন দিয়ে করলে সহজ হবে, নাকি নর্টন দিয়ে করলে নোডাল দিয়ে করলে সহজ হবে, নাকি ম্যাশ দিয়ে করলে সহজ হবে। এটা নির্ণয় করার জন্য আমাদের এই থেভেনিনের ম্যাথটা দেখতে হবে আর কি। এবং এই তিনটা যদি শিখতে পারি বা এই তিনটা সম্পর্কে যদি জানা থাকে, তা আমি দেখেই তো বুঝতে পারবো যে আসলে আমি সুপারপজিশনে যাওয়া উচিত, নাকি আমার নর্টনে থেভেনিনে নোডালে যাওয়া উচিত, নাকি আমার ম্যাশ অ্যানালাইসিসে যাওয়া উচিত। এই জন্য আমরা আগে এই তিনটা টপিক শিখবো, দেন আমরা থেভেনিনে যাবো, দেন নর্টনে যাবো, দেন ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমে যাবো, তারপর আমরা সোর্স কনভার্সন শিখবো। তারপর লাস্ট টপিক হচ্ছে কি ডিপেন্ডেন্ট সোর্স, যেটা আমাদের এখন ইদানিং প্রায় দিচ্ছে ডিপেন্ডিং সোর্সের ম্যাথগুলো। তো লাস্ট হচ্ছে আমাদের ডিপেন্ডিং সোর্স করব। তো আমাদের এই সকল টপিক যদি আমরা ইনশাল্লাহ শেষ করতে পারি ডিসি সার্কিটের ক্ষেত্রে, তাহলে আমাদের টোটাল ডিসি সার্কিট খুব ভালোভাবে ইনশাল্লাহ শেষ হবে। এর বাইরে ডিসি সার্কিট আর কিছু নাই, এখানেই সকল কিছু ঢুকে গেছে আর কি। আচ্ছা, তাহলে এই টপিকগুলো শেষ করতে কিন্তু আমাদের প্রচুর সময় দিতে হবে, কারণ সাধারণত ডিসি সার্কিটের যেই ক্লাসগুলো হয় 10-15টা ক্লাস নিয়ে শেষ করে দেয় অনেকেই, কিন্তু এটা ইম্পসিবল হয়ে যাবে। এই টপিকগুলো আমাদের যদি সিঙ্গেল ক্লাস করতে চাই, আমাদের প্রায় 40টার মতো ক্লাস লাগবে শুধু ডিসি সার্কিটেরই। 40-এর প্লাস লাগতে পারে, 40+ ক্লাস লাগতে পারে আমাদের শুধু ডিসি সার্কিট। তাহলে বুঝো, আমরা যদি ডিসি সার্কিট সলিউশন করি, তাহলে এই 40+ ক্লাস করলে ডিসি সার্কিট সলিউশন করলে আমাদের আরও ডিসি সার্কিটে কোনো কিছু বাকি থাকবে কিনা। একটা ডিসি সার্কিট কিন্তু আহামরি বড় সিলেবাস না, খুবই ছোটো সিলেবাস, যদিও এখানে মনে হচ্ছে অনেক বড় সিলেবাস, কারণ আমরা টপিকগুলোকে খুব ছোটো ভাগে ভাগ করছি। যেমন এই রোধ নির্ণয় তো একটা টপিক, অনেকে রোধ নির্ণয় তো এক ক্লাসে শেষ করে দেয়, কিন্তু রোধ নির্ণয়টাকে আমরা খুব ছোটো টপিক আস্তে আস্তে ভাগ করছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো, খুব সহজে বুঝতে পারো, এবং কি বেসিক সহকারে বুঝতে পারো। এই জন্য এতগুলো ভাগ হয়েছে, সেই ভাগগুলো থেকে আমরা সহজে কী করতে পারবো, ডিসি সার্কিটটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের ডিসি সার্কিট। সবাই কি টপিক সম্পর্কে ধারণা হয়েছে কিনা, যে আমরা ডিসি সার্কিট টোটাল টপিক কি সেটা বুঝছি কিনা, বা টপিক সম্পর্কে ধারণা পাইছি কিনা? ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করবো আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস, যেহেতু টপিক সম্পর্কে টোটাল বলেই বলছিলাম যে টপিক সম্পর্কে বলা হয়ে গেলে আমরা সময় পেলে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি ডিসি সার্কিট থিওরি। ডিসি সার্কিট থিওরি থেকেই শুরু করবো, আমরা একদম সিকোয়েন্স অনুসারে করবো। আস্তে আস্তে প্রথম ডিসি সার্কিট থিওরি পড়বো, দেন রোধ নির্ণয়, তারপরে কারেন্ট নির্ণয়, একদম এই সিকোয়েন্স অনুসারে ক্লাসে পড়বো আর কি। ক্লাসগুলো হবে এই টপিকের সিকোয়েন্স অনুসারে হবে ইনশাল্লাহ।
হ্যাঁ, এই টপিকগুলো করানো হবে হচ্ছে কোচিংয়ের শিট থেকে। হ্যাঁ, সিজ অফ কোচিংয়ের যে শিট আছে সেই শিট থেকে। আর এই শিটগুলো সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ক্লাস যেদিনটা ক্লাস থাকবে তার আগের দিনে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হবে সবাইকে, সমস্যা নাই। তো নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করলে যোগাযোগ, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড যারা হয়েছে তাতে ভালো, আর যারা না হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলেই টোটাল শিটই পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নাই, ক্লাসের আগের দিনই দিয়ে দিবে বা একসাথেও দিয়ে দিবে, বা টপিক ওয়াইজ ক্লাস হবে আর কি প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, আগের দিনই দিয়ে দিবে। আগের দিন বলতে যেমন আজকে যদি আমি রিসার্কের থিওরি পড়াচ্ছি, রিসার্কের থিওরি শিটটা হয়তো বা আজকে রাতে দিয়ে দিবে, বা যেহেতু ক্লাস আজকে ফার্স্ট ক্লাস তো হয়তো বা দেয় নাই। অথবা আমরা যে রোদ নির্ণয় শিখবো, রোদ নির্ণয়ের টোটাল শিটটা পুরোটা দিয়ে দিবে। আমরা রোদ নির্ণয় তো প্রায় 4-5 ক্লাস লাগে রোদ নির্ণয় শিখতে আমাদের, তো এই টোটাল ম্যাথগুলো একসাথে দিয়ে দিবে। তো আমরা 5 ক্লাসগুলো রোদ নির্ণয় শিখবো, আর ওই ফুল শিটে তো আগে থেকে দেওয়া থাকবে আর কি, সমস্যা নেই। হ্যাঁ, তো আরেকটা কথা, যদি যেহেতু সবাই ক্লাস করাই হচ্ছে, তাহলে হচ্ছে রেগুলার ক্লাসটা করতে হবে এবং কি লাইভ ক্লাসই করতে হবে। কারণ লাইভ ক্লাসের মজা আর ক্লাস ভিডিও রেকর্ড দেখা এটা কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, ভিডিও রেকর্ড দেখলে হয়তো বা অনেক কিছুই বোঝা যাবে না। যখন লাইভ ক্লাসে আসলে অনেক কনফিউশন দূর হবে। লাইভ ক্লাসে কোনো কিছু বোঝা না গেলেও রিপিট কোশ্চেন করা যাবে আর কি। এই জন্যই ক্লাস করলে একটু লাইভ ক্লাসটাই করা ভালো। যদি ভিডিও থাকলে হলো ব্যাকআপ প্ল্যান, কারণ লাইভ ক্লাসেও যদি অনেক কিছু মিস হয়ে যায়, পড়ার সময় অনেক কিছু মনে থাকে না, তখন ভিডিওটা দেখে নিলে ভালো হয়। এই জন্য লাইভ ক্লাসটা করলে অনেক বেনিফিট পাবো আর কি। ওকে, তাহলে আমরা যদি ডিসি সার্কিট থিওরিতে শুরু করি, ফার্স্ট হচ্ছে আমাদের কি ইলেকট্রিক সার্কিট কি এই সম্পর্কে ধারণাতে। এটা তো হ্যাঁ, এটা তো অনেক মনে হচ্ছে লাইফ টাইমে থাকার কথা। হ্যাঁ, লাইফ টাইমে দেখা যাবে আর কি, যদি আমি শিওর যাই না, এটা নাইম্বার একটু জিগাইতে হবে আর কি কতদিন দেখা যাবে। তো আমি যতটুকু জানি লাইফ টাইমে দেখা যাবে, কারণ এই গুগল ড্রাইভ দিয়ে দেওয়া হয়। তো গুগল ড্রাইভ লাইফ টাইম, ইউটিউবে থাকবে না মনে হয়, গুগল ড্রাইভে থাকবে আর কি। গুগল ড্রাইভ লাইফ টাইমই থাকবে, যারা ক্লাস মানে কোর্স কিনবে তাদের জন্য লাইফ টাইমই থাকবে আর কি। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ একটা গুগল ড্রাইভ দেওয়া দিবে। হ্যাঁ, গুগল ড্রাইভে আপলোড করা থাকবে। তো গুগল ড্রাইভে ঢুকলেই সকল ভিডিও ওখানে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, মেইল করা লাগবে না, গুগল ড্রাইভে একটা লিঙ্ক দিয়ে দেবে। গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তাহলে সেখানেই সকল ভিডিও থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি তাহলে পড়া। এতক্ষণ পর্যন্ত আমরা টপিকই দেখলাম শুধু। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি ডিসি সার্কিট থিওরি দেখবো। তাহলে ডিসি সার্কিট থিওরির মধ্যে আমাদের ডিসি সার্কিট থিওরিটা ঢুকতে গেলে ফার্স্ট হচ্ছে আমাদের ডিসি তো পরে আসতেছে, আগে প্রথমে কি আসতেছে, সার্কিট আসতেছে। তাহলে সার্কিটটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা ইলেকট্রিক সার্কিট আর কি ম্যাগনেটিক সার্কিট। আমি ম্যাগনেটিক সার্কিটের দিকে যাবো না, আমি শুধু ইলেকট্রিক সার্কিট নিয়ে আলোচনা করবো, কারণ আমাদের টপিকই হচ্ছে কি ইলেকট্রিক সার্কিট নিয়ে আলোচনা করতেছি। তো আমরা প্রথমে আসি ইলেকট্রিক সার্কিট কি। ইলেকট্রিক সার্কিটটা হচ্ছে কোনো সার্কিট বা কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ কি, এটা বলতে পারি কারেন্ট প্রবাহের। এগুলো খুবই একদম সিম্পল জিনিস, যেহেতু ডিপ্লোমা শেষ হয়েছে এগুলো সবাই জানে, তারপর আমি পড়াচ্ছি যাতে বিষয়টা আরও আলোচনায় আসে বা একটু মনে হয় আর কি, এটাই। হ্যাঁ, শর্টকাটে লিখতেছি আর কি। হ্যাঁ, তাহলে আমি বলতেছি কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। তাহলে আমরা সার্কিট বলতেছি কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ। কোনো একটা সার্কিট যেভাবে হোক, সেটা এসি হতে পারে, ডিসি হতে পারে। আমি এখন যেহেতু সার্কিটে আছি, সার্কিট আবার আমরা যদি ইলেকট্রিক সার্কিটে চিন্তা করি, ইলেকট্রিক সার্কিট কি এসি সার্কিটও আছে, আবার কি ডিসি সার্কিটও আছে। আমরা তো ডিসি সার্কিট নিয়ে আলোচনা করবো। সেটা যদি এসি বা ডিসি যাই হোক না কেন, আমি যদি এখানে সাপ্লাই দেই এবং ওখান দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, ওখান দিয়ে যদি কি হয় কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথটাকে আমরা কি বলবো, সার্কিট বলবো। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কি সার্কিট। এখন আমাদের যদি আমি ডিসি সার্কিট নিয়ে চিন্তা করি, তাহলে ডিসি সার্কিটটা কি, তাহলে ডিসি সার্কিটটা হচ্ছে আমাদের ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে যে সকল সার্কিটের কার্য সম্পাদন হবে। কার্য সম্পাদন মানে আমি যে এই একটা সার্কিট দিছি, এখানে যদি আমি এসি সার্কিট দিই, তাহলে এসি সাপ্লাই দিই, তাহলে এই সার্কিটটা কি এসি সার্কিট হয়ে যাবে। এখানে যদি আমি ডিসি সাপ্লাই দিই, এখানে যদি আমি ডিসি সাপ্লাই দিই, এই সার্কিটটা কী হয়ে যাবে, ডিসি সার্কিট হয়ে যাবে। তার মূলত হচ্ছে সার্কিট থেকে আর কি এসি ডিসিটা ভাগ হয়েছে। তাহলে আমাদের যদি সার্কিট বলি, সার্কিট হচ্ছে কোনো একটা পাথ থাকবে, সেই পাথের কারেন্ট প্রবাহের যে পাথটা থাকবে সেই সম্পূর্ণ পাথকে আমি কি সার্কিট বলবো। আর ওই সার্কিটের ভিতরে যদি আমি ডিসি সাপ্লাই দিই, তাহলে সেটা ডিসি সার্কিট হবে। আর ওই সার্কিটের ভিতরে যদি আমি কি এসি সাপ্লাই দিই, তাহলে সেটা কি
এসি সার্কিট হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি সার্কিট। এখন ডিসি সার্কিট তো আমি বুঝলাম সেটা হচ্ছে ডিসি সার্কিট, কিন্তু মূলত ডিসি জিনিসটা কি আমি এসি নিয়ে আলোচনা করতেছি না, শুধুমাত্র যেহেতু ডিসিতে আসি ডিসি নিয়ে আলোচনা। ডিসি জিনিসটা কি? ডিসি মানে হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট, তাহলে ডাইরেক্ট কারেন্ট কোনটা? ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যদি বা যেই কারেন্ট আমি বলছি যেই কারেন্ট সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন না করে তাকে আমরা কি বলবো? ডাইরেক্ট কারেন্ট বা ডিসি ডিসি বলবো আর কি। ডাইরেক্ট কারেন্ট না তো ডিসি ডাবল হয়ে গেছে, তাহলে তাকে ডিসি বলে। তাহলে এটা যদি আমি সিগন্যালের সাথে দেখাইতে চাই তাহলে এখানে দিচ্ছি, তাহলে আমার এটা হচ্ছে আমাদের টাইম। এবার আবার আমি বললাম অ্যামপ্লিটিউড আছে, অ্যামপ্লিটিউড আছে। এখানে অ্যামপ্লিটিউড তো যে কোনো মানের হতে হলে 5 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, যে কোনো অ্যামপ্লিটিউড হতে পারে। তার মধ্যে জাস্ট অ্যামপ্লিটিউড যদি 5 এম্পিয়ারই ধরি আমি, 5 এম্পিয়ারটা সেই বরাবর আছে, এটা হলো 5 এম্পিয়ার আছে, এটা 5 এম্পিয়ার লাইন। তাহলে সে এটা হচ্ছে পজিটিভ দিক, এটা কি নেগেটিভ দিক নিচের দিকে। তাহলে দেখো এই 5 এম্পিয়ারটা আমি সময় যাচ্ছে, সময় যতই যাচ্ছে সে 5-এর দিকেই আছে। হয়তো অ্যামপ্লিটিউডটা কম বেশি হতে পারে, আমাদের কোনো কিছু কারণে হঠাৎ কিছু পর্যায়ে যে কারেন্টের মানটা কমে গেল, বা প্রথমে ইনিশিয়াল অবস্থায় 5 এম্পিয়ার আছে, পরবর্তী 3 এম্পিয়ার আসলো, সে 3 এম্পিয়ার দিয়ে বরাবর যাবে, বা এখানে কমে 3 এম্পিয়ার যাবে, কিন্তু কখনো সে পজিটিভ দিক থেকে সরাসরি নেগেটিভ দিকে চলে আসবে না। হয়তো মান টেম্পারেচারটা কম বেশি হতে পারে, কিন্তু কখনো নেগেটিভে আসবে না। সময়ের সাথে সাথে যে দিকের কখনো পরিবর্তন হবে, সে পজিটিভ বরাবরই কি চলতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। তো এই হচ্ছে আমাদের কি ইলেকট্রিক সার্কিট, আর হচ্ছে কি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। এখন এই ডিসি কারেন্টগুলোকে আমরা বা এই ডিসি সার্কিটগুলোকে আমরা কয়টা ভাগে, হ্যালো ওকে, আচ্ছা একটু আলাদা কথা বললে সবাই একটু মিউট করে নিয়ে কথা বলি, হ্যাঁ। ওকে, তো এখন আমি যদি ডিসি সার্কিটের প্রকারভেদে যাই, তাহলে ডিসি সার্কিটটাকে সাধারণত 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সিরিজ সার্কিট, আর হচ্ছে প্যারালাল সার্কিট, আর হচ্ছে মিশ্র সার্কিট। এই 3টা ভাগে আমরা কি করতেছি ডিসি সার্কিটটাকে। তাহলে ডিসি সার্কিট সাধারণত আমরা 3 ভাগে ভাগ করছি, একটা সিরিজ সার্কিট, আর হচ্ছে প্যারালাল সার্কিট, আর হচ্ছে কি মিশ্র সার্কিট। তো এই 3 সার্কিট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যেহেতু আমরা সার্কিট নিয়ে আলোচনা করতেছি। আমরা যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবো, সেই 3 সার্কিট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমাদের আরও কিছু বেসিক জানতে হবে, জাস্ট আমি এখানে প্রকারভেদে বললাম, কারণ এটা সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা করতে হবে, এটার সম্পর্কে আমাকে বিস্তারিত আলোচনা করতে হবে, এটার সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এই জন্য আমি এটা একটু পর আলোচনা করবো। তো এর আগে আমাদের আরও কিছু বেসিক টপিক আছে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। এগুলো সম্পর্কে আমরা জানি অলরেডি, তারপর আমি রিপিট করতেছি জাস্ট মনে রাখার জন্য আর কি, হ্যাঁ। তো এটা জাস্ট ডিসি সার্কিট আমরা 3 ভাগে ভাগ করছি, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। এটা সম্পর্কে আমি আরও বিস্তারিত একটু পরে আলোচনা করবো এটা নিয়ে। তার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, সেটা ছোটোখাটো কিছু থিওরি আছে, সেগুলো জানতে হবে। তাহলে দেখো, আমি ডিসি সার্কিট যখন আমি সলিউশন করবো, বা আমরা একটা ইলেকট্রিক সার্কিট যদি চিন্তা করি, বা একটা ডিসি সার্কিট যদি চিন্তা করি, আর ডিসি সার্কিটে কী কী সিস্টেম থাকে বা কী কী থাকে একটা সার্কিটে, সেটা দেখি। তো একটা সার্কিটের প্রথমে কী নিই, একটা সোর্স নিই আমি, সেটা হচ্ছে সোর্স। তো এই সোর্সটা আবার যে কোনো কিছু হতে পারে, সেটা ভোল্টেজ সোর্স হতে পারে, সেটা কারেন্ট সোর্সও হতে পারে। তারপর আমি এটা কি কন্ডাক্টরের সাথে কানেক্ট দিব, কন্ডাক্টরের সাথে কানেক্ট দেওয়ার পরে আমি কী লাগাচ্ছি, এখানে বিভিন্ন লোড লাগাবো, বিভিন্ন কী লাগাচ্ছি, লোড লাগাচ্ছি। তাহলে লোডগুলো কি আমরা ধরলাম রেজিস্ট্যান্স, যাই লাগে না, রেজিস্ট্যান্স হতে পারে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, বিভিন্ন লোড হতে পারে। যেহেতু ডিসি সার্কিটে ক্যাপাসিটর, ইন্ডাক্টর স্পেশাল কিছু কেস আছে, সেগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তা আমি ধরলাম রেজিস্ট্যান্স একটা লোড লাগাইছি, তাহলে আমি সোর্স লাগাচ্ছি, এখানে কিছু কন্ডাক্টর ছিল, কন্ডাক্টর যে কোনো হতে পারে, সেটা হচ্ছে আমাদের কি একটা লোড হতে পারে। এখানে চাইলে আমি একটা কারেন্ট মাপার জন্য এমিটার লাগাইতে পারি, সাপোজ এখানে আমি ভোল্টেজ মাপার জন্য একটা ভোল্ট মিটার লাগাইতে পারি। যদি আমি ভোল্ট মিটারটা যদি এখানে প্যারালালে দিই,
তাহলে ভোল্টমিটার লাগাইতে পারি। তো এখানে দেখো আমি যদি ডিসি সার্কিট নিয়ে চিন্তা করি, তাহলে ডিসি সার্কিটের ভিতরে আমি একটা ভোল্টেজ সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ সোর্স আছে, সরি ভোল্টমিটার আছে, কারেন্ট সোর্স আছে। তাহলে এই সম্পর্কে আমাদের কি করতে হবে, বিস্তারিত জানতে হবে, কারণ এগুলা এই জিনিসগুলো এক এক সময় বলতে যখন সার্কিটের ভিতরে থাকবে তখন অনেক ক্যারেক্টার শো করে। তাই এটার ক্যারেক্টার সম্পর্কে যদি আমি না জানি তাহলে সেই ক্যারেক্টার অনুসারে কাজ করতে পারবো না। এই জন্য আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি এখানে। হ্যাঁ, তাহলে ফার্স্ট হচ্ছে আমি সোর্স নিয়ে আলোচনা করি, জাস্ট এখানে বোঝার জন্য সার্কিটটা আগাইছিলাম। তাহলে আমি প্রথমে সোর্স নিয়ে আলোচনা করি। তাহলে সোর্স জিনিসটা কি, তাহলে সোর্স হতে পারে ভোল্টেজ সোর্স, হতে পারে কি কারেন্ট সোর্স, হতে পারে কারেন্ট সোর্স। তাহলে আমি যদি সোর্সের মধ্যে যদি ভোল্টেজ সোর্স চিন্তা করি, তাহলে ভোল্টেজ সোর্স কি, ভোল্টেজ সোর্সটা হচ্ছে এমন একটা সোর্স যে সোর্সের কাজ হচ্ছে তার যে সার্কিটটা থাকবে, যে সার্কিটে আমি যে ভোল্টেজ সোর্সটা দিছি তার কাজ হচ্ছে জাস্ট নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বিতরণ করা। লোডের ভিতরে কীভাবে ভোল্টেজ যাবে সে কিছু দেখবে না, তার কোনো কিছু বিবেচনা না করে তার কাজ হচ্ছে প্রতিনিয়ত কী করা, ভোল্টেজটাকে সাপ্লাই করা। তাহলে আমি একটা সার্কিট যদি দেই, তা আমি যদি সংজ্ঞাটা লিখি, আচ্ছা লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, নতুন লিঙ্কে সবাই জয়েন করা হোক। ওকে, আমি বলছি ভোল্টেজ সোর্স কি, ভোল্টেজ সোর্সটা হচ্ছে এমন একটি সোর্স যা লোড রেজিস্ট্যান্সের উপর নির্ভর না করে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজকে কী করে বিতরণ করে। আমি যদি এখানে একটা সার্কিট দেই, এটা একটা ভোল্টেজ সোর্স দিলাম, এখানে সিরিজ প্যারালাল যাই দেই না কেন, আমি এখানে একটা সার্কিট অন করলাম 10 10 20, এটা ধরলাম 30, এখানে ধরলাম 30 ভোল্ট আছে। এখন এর কাজ হচ্ছে এই যে 30 ভোল্ট আছে, সে এখানে কি আছে কি না আছে কিচ্ছু দেখবে না, তার কাজ হচ্ছে এই অনবরত 30 ভোল্ট এখানে কি করা, সাপ্লাই করা। এটাই হচ্ছে ভোল্টেজ সোর্স। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা লিখছি, সেটা হচ্ছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয়। তার মানে আমি যে ভোল্টেজ সোর্সটা দিচ্ছি সাধারণ অবস্থায় বা নর্মাল অবস্থায় এর ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এটাকে কি ধরা হয়, শূন্য ধরা হয়। এখন যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ধরলাম আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 দেওয়া আছে, তাহলে আমি কী করব। তো এই দুইটা জিনিস আমার, কারণ সংজ্ঞাটা অতটা ইম্পর্টেন্ট না, সংজ্ঞাটা জাস্ট বোঝানোর জন্য আমার লেখা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক কথা হচ্ছে, একটা হচ্ছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয়, আরেকটা হচ্ছে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে আমরা কি করব। সেটা হচ্ছে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। ওকে, তাহলে এই দুইটা লাইন আমাকে মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন আমাকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ,
সেটা হচ্ছে এই লাইন, এই দুইটা লাইন আমি যে বক্সের ভিতরে দিয়ে দিলাম, এই দুইটা লাইন। একটা লাইন বলছি এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয়, এটা মনে রাখতে হবে যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য। আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তবে তা সোর্সের সাথে সিরিজে যুক্ত করে দিতে হবে। ধরলাম আমি এই সার্কিটের ক্ষেত্রে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম আছে। এখন এটাকে যদি আমি আইডিয়াল ভোল্টেজ সোর্স নিতে চাই বা আইডিয়াল ভোল্টেজ সোর্স বানাইতে চাই, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে এই সার্কিট ভোল্টেজ সোর্স থেকে বের করে বাইরে সিরিজে কানেকশন দিয়ে দিব, তাহলে এই সোর্সটা কী হয়ে যাবে, আইডিয়াল হয়ে যাবে। এই জন্য একটা মাঝে মাঝে কিন্তু একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত। একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, শূন্য। যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে তার সাথে আমি সিরিজে কানেকশন দিয়ে দিব। এই ভোল্টেজ সোর্সটা তখন কী হয়ে যাবে, আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়ে যাবে। তখন সেই ভোল্টেজ সোর্সটাকে আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য ধরতে পারবো আর কি। এখন আমি সিরিজে কেন যোগ করলাম বা সিরিজে কেন দিলাম, কেন প্যারালালে দিলাম না, এটা একটা কোশ্চেন আসতে পারে। কেন সিরিজে সেটার ব্যাখ্যা আছে, সমস্যা নাই। তাহলে আসলে আমি কেন সিরিজে সেটা আমি বোঝানোর ট্রাই করি। এখন এই সার্কিটে যদি আমাদের একাধিক সোর্স থাকতো, আমরা এগুলো নিয়ে আরও সামনে যখন আগাবো তখন আরও বিস্তারিত বোঝা যাবে এই বিষয়টা। আমার যখন একাধিক সোর্স থাকবে, ধরলাম এখানে আরও অনেকগুলো সোর্স আছে, সাপোজ আরেকটা ভোল্টেজ সোর্স আছে, এটা 50 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। এখন আমার মাঝে মাঝে যদি একাধিক সোর্স থাকে তখন একসাথে আমি সবগুলোকে কাজ করাইতে পারি না। তখন কি করা লাগে, আমি যখন একটা সোর্সকে অ্যাক্টিভ করবো, কিছু সোর্সকে ইনঅ্যাক্টিভ করা লাগে। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের সময় আমি যদি এই সোর্সটাকে বা আমার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম ছিল, এই 10 ওহমটাকে সিরিজে না দিয়ে আমি কি দিলাম, প্যারালালে দিলাম সাপোজ। তাহলে এই 10 ওহমটা কি দিলাম, প্যারালালে। এখন এই সোর্সটা কিন্তু আইডিয়াল হয়ে গেছে। তাহলে এই ভোল্টেজ সোর্স যখন আইডিয়াল হয়ে গেছে, এর 50 ভোল্ট যখন অ্যাক্টিভ করবো, এই আইডিয়াল হওয়ার কারণে এই আইডিয়ালের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, শূন্য। তাহলে রেজিস্ট্যান্স যদি শূন্য মানে কি, তার বাধা শূন্য। যদি বাধা না থাকলে সেটাকে আমরা শর্ট বলে কি করতে পারি, বিবেচনা করতে পারি। তখন আমি যখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে এটাকে শর্ট করে দিব, এই 10 ওহম কী হয়ে গেল, শর্ট হয়ে গেল না। তাই 10 ওহম সার্কিট থেকে কী হয়ে যাবে, একদম বাদ হয়ে যাবে। কিন্তু এই ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম দেওয়া আছে, এটা অবশ্যই কি সার্কিটে ইউজেবল, অবশ্যই ইউজ করতে হবে। এখানে যে কোনো মূল্যে ইউজ করা লাগবে, কারণ ইউজ যদি না করে যদি বাদ দেয় তাহলে তো আমাদের ওই আগের মতো হয়ে গেলো। এটা নর্মাল তো আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া যে কথা, না দেওয়া একই কথা হয়ে যাচ্ছিল। এই জন্য যদি কখনো আমাদের ভোল্টেজ সোর্সের যার ইন্টারনাল যে প্রাথমিক বৈশিষ্ট্য বা সাধারণ যে বৈশিষ্ট্য, কারণ সাধারণ বৈশিষ্ট্য অনুসারে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা কী ধরি, শূন্য ধরে থাকি। সেই বৈশিষ্ট্য অনুসারে যদি আমি চিন্তা করি, অবশ্যই তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, সেটা অবশ্যই মাস্ট বি সিরিজে কানেক্ট করতে হবে। যদি আমি প্যারালালে কানেক্ট করি তাহলে কী হবে না, আমাদের পরবর্তী যখন আমি আদার যেই অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করবো, আদার যেই সোর্সগুলো থাকবে সেটাগুলোকে অ্যাক্টিভ করবো বা ইনঅ্যাক্টিভ করবো, তখন সেটাকে যদি আমি সিরিজে না দেয় প্যারালালে কানেকশন, সেটাও কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো এই কারণে যদি আমাদের ভোল্টেজ সোর্স থাকে, সেই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে অবশ্যই সেটাকে ভোল্টেজ সোর্সের সাথে কী করতে হবে, সিরিজে কানেকশন দিতে হবে। আর আইডিয়াল কেসে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কী ধরতে হবে, শূন্য ধরতে হবে। এইটুক কি বুঝছি সবাই আমরা, বা আমার এই দুইটা মানে সংজ্ঞাটা তো নর্মাল সংজ্ঞা হচ্ছে, ভোল্টেজ সোর্সে একটা ভ্যালু থাকবে, সেটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বিতরণ করবে, এটার কোনো তার অন্য কোনো কাজে নেই, সে ভোল্টেজ বিতরণ করতেই থাকবে। আর এই দুইটা জিনিস আমাকে বৈশিষ্ট্য ম্যাথের ক্ষেত্রে সবসময় কাজে লাগবে। আমার এই দুইটা জিনিস বোঝা গেছে কি, এটা হচ্ছে যখন আমাদের ভোল্টেজ সোর্স চিন্তা করছে যে আমরা একটা ভোল্টেজ সোর্স নিচ্ছি, তখনই বলে দিচ্ছে যে আমরা ভোল্টেজ সোর্সটাকে ইন্টারনাল অবস্থায় শূন্য ধরে চিন্তা করবো আর কি। একটা আইডিয়াল কেস ধরে চিন্তা করতে হবে, একটা তো রেফারেন্স ধরতে হবে, সেই রেফারেন্সটা হচ্ছে শূন্য ধরতে হবে আর কি। হ্যাঁ, হ্যালো, ওকে ওকে। আচ্ছা, আমি বলছি যদি আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ভোল্টেজ সোর্সে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, বা নর্মালি আমাকে একটা 30 ভোল্টের মানের ভোল্টেজ দেওয়া আছে, আমাদের নর্মাল অবস্থায় আমরা আইডিয়াল কেসে ধরে নেই বা আমাদের সাধারণ কেসে ধরে নেই সেই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা শূন্য, এটাকে রেফারেন্স ধরে নিচ্ছি আর কি। বা এটা বলা থাকে যে এই ভোল্টেজ সোর্সের সবসময় ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য হয়, বা আমাদের যেই ভোল্টেজ সোর্সগুলো এখানে ইউজ করি আর কি। এখন যদি এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেই 10 ভোল্ট বা যে যত ভোল্টই দেওয়া থাকুক না, তাহলে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা কী করবো, তাহলে এটা তো আমরা জানি আইডিয়াল অবস্থায় বা নর্মাল কেসে যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা শূন্য ধরি, কিন্তু এখন তো ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখন এটাকে আমি হিসাব করবো কীভাবে পরবর্তী ক্ষেত্রে, তখন এটাকে হিসাব করার জন্য অবশ্যই আমাকে সিরিজে কানেকশন দিতে হবে। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমি বাইরে বের করে সিরিজে কানেকশন দিয়ে এই ভোল্টেজ সোর্সটাকে কী করতে পারবো, আইডিয়াল কেসে নিয়ে আসতে পারবো, বা আইডিয়াল ভোল্টেজ সোর্সে নিয়ে আসতে পারবো আমরা। আর সিরিজে কানেক্ট করার ক্ষেত্রে, সিরিজে কেন কানেক্ট করতেছি এটার ক্ষেত্রে হচ্ছে, আমরা যখন আদার্স অনেকগুলো সোর্স থাকবে, আরও 2-1টা সোর্স থাকবে, যখন আমি এই সোর্সটাকে অ্যাক্টিভ করব, বা যখন এই বিষয়গুলো একটু ডিপ বিষয় তো পরবর্তী গেলে অটোমেটিক বোঝা হয়ে যাবে। যখন অনেক সময় হবে, যেমন সুপারপজিশনের ক্ষেত্রে, আমরা সুপারপজিশনের ক্ষেত্রে দেখা যাবে এটাকে আমি কী করতেছি, অ্যাক্টিভ করতেছি, এটাকে ইনঅ্যাক্টিভ করতেছি। এটাকে ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে তার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য অনুসারে ইনঅ্যাক্টিভ করা। তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, আর ইজিক্যাল টু শূন্য আমরা ধরি, বা নর্মাল কেসে বা আইডিয়াল কেসে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি শূন্য থাকে। তাহলে এর রেজিস্ট্যান্স শূন্য মানে এখানে কি কোনো বাধা নাই, আর কারেন্ট কি
যেখানে বাধা নাই সেই পথে কি সরাসরি চলে যাবে, তাহলে বাধা নাই মানে কি শর্ট হয়ে যাবে এখানে সরাসরি। তাই এটা যদি শর্ট হয়ে যায়, এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ছিল যে 10 ওহম, সেটাকে যদি আমি এর সাথে প্যারালালে কানেকশন দিতাম, এর সাথে আমি যদি প্যারালালে কানেক্ট করতাম, তাহলে এটা শর্ট হওয়ার কারণে এটাও কি বাদ হয়ে যাইতো না। তাহলে এটা যদি বাদ হয়ে যায়, তাহলে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম দেওয়া ছিল, এর কোনো ভ্যালু রইলো? তাহলে আমাকে অবশ্যই কি সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে এমন একটা সিস্টেমে রাখতে হবে যে আমাদের অবশ্যই সেই 10 ওহমটা কি সার্কিটে থাকতে হবে আর কি। তো এই জন্যই আমরা কি করি, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে সোর্সের সাথে আমি কি করি, সিরিজে কানেক্ট করি। একজন আমি বুঝতে পারিনি। যদি বলা যায় ভোল্টেজ সোর্স যদি নর্মাল ভোল্টেজ সোর্স থাকে, অবশ্যই তার ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 বলতে হবে, আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি বলতে হবে। আর যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেটা রেজিস্ট্যান্স যত দেওয়া থাকবে সেটাই বলতে হবে। মানে আইডিয়াল অবস্থায় বা নর্মাল শুধুমাত্র ভোল্টেজ, হ্যাঁ কিছু বলে না, হ্যাঁ কোনো কিছু না বললেই, হ্যাঁ ভোল্টেজ শুধু ভোল্টেজ সোর্স বলে এই ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কত, তাহলে অবশ্যই 0 হবে। হ্যাঁ আসতেছে, কারেন্ট সোর্স নিয়ে তাহলে আলোচনা করি নাই, কারেন্ট সোর্স নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ ওকে, কারণ এগুলো তো আইডিয়াল কেসে ধরা হয়। হ্যাঁ 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 সার্কিট সলিউশন করা যাও, সিরিজে যোগ করে সলিউশন করবো। ওকে, আমরা ম্যাথ যখন সলিউশন করবো এগুলোতে আসবে, এগুলোতে আসবে না তা না, প্রত্যেক ক্ষেত্রে আসবে। আবার তো আমরা বৈশিষ্ট্যগুলো শিখে রাখি বা বৈশিষ্ট্যগুলো বুঝে রাখি যে আসলে কেন সিরিজ হচ্ছে, কেন প্যারালাল হচ্ছে, আর আমরা থাকলে কীভাবে কাজগুলো করবো। এটা ম্যাথে গেলে আমরা আরও শিখবো, ম্যাথে গেলে এগুলো তো আবার রিপিট হবে আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের এগুলো বৈশিষ্ট্য সম্পর্কে তো জানতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভোল্টেজ সোর্স সম্পর্কে এলে, এবার আসি কারেন্ট সোর্স নিয়ে। ওকে, কারেন্ট সোর্স হচ্ছে আমি এখানে লিখছি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এমন একটি সোর্স যা লোড রেজিস্ট্যান্সে পরিবর্তন না করে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে থাকবে। মোট কথা একটা সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিটে যদি আমার একটা কারেন্ট সোর্স থাকলে, আমি যদি এখানে একটা সার্কিট চিন্তা করি, এটা একটা কারেন্ট সোর্স আমি দিয়ে নিলাম, এখানে রেজিস্ট্যান্স অনেক কিছু লোড থাকবে, থাকুক, সেটা হচ্ছে 10, 20, 30, এটা হচ্ছে আমি ধরুন 10 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে। তাহলে এই কারেন্ট সোর্সের কাজ হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কী করবে, বিভিন্ন লোডে বিতরণ করতে থাকবে। সে দেখবে না সে কোন লোডে কত কারেন্ট যাচ্ছে, এটা তো আমাদের লোড অনুসারে যাবে আর কি। তাহলে তার কাজ হচ্ছে জাস্ট কারেন্টটা কী করা, বিতরণ করা। এখন এর ভিতরের যে আইডিয়াল অবস্থায় বা আইডিয়াল কেসে, আমরা সাধারণত আইডিয়াল কেসে ধরে থাকি যে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনফিনিটি, মানে অসীম পরিমাণ রেজিস্ট্যান্স আছে এই আইডিয়াল অবস্থায়। এখন এর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে না, অসীম না, আমি একটা নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, যা আমার এই ভিতরে রেজিস্ট্যান্স 100 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে।
তাহলে এই 100 ওহমের রেজিস্ট্যান্সটা আমি এর সাথে কীভাবে কানেক্ট করবো, যা হিসাব করার সময় আমি কীভাবে হিসাব করবো সেই 100 এম্পিয়ারটা বা 100 ওহমটা, সেটা হিসাব করার সময় অবশ্যই আমি বলে দিচ্ছি যে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তবে তার সোর্সের সাথে কী করতে হবে, প্যারালালে সংযুক্ত করতে। তাহলে এই যে সোর্সটা থাকবে সেই সোর্সের সাথে আমি প্যারালালে কানেক্ট করে সেই 100 ওহমটা এখানে নিয়ে আসে এই কেসটাকে কী করে দিব আমরা আইডিয়াল কেসে রূপান্তর করতে পারবো। তাহলে একটা সোর্সে আমরা আইডিয়ালটা হচ্ছে তার কি রেফারেন্স হিসেবে চিন্তা করবো। তাহলে এটাকে আমি আইডিয়াল যদি করতে চাই অবশ্যই তাটাকে প্যারালালে কানেকশন দিতে হবে। কেন প্যারালালে কানেকশন দিব সেটা আগের মতো। আমি যদি এখানে আরও একটা সোর্স চিন্তা করি বা সাপোজ ধরো একটা সার্কিটে একাধিক সোর্স আছে, ভোল্টেজ সোর্স হোক কারেন্ট সোর্স হোক যে কোনো সোর্স হোক আছে, তো আমি যখন এই সোর্সটাকে অ্যাক্টিভ করব তখন অবশ্যই এটাকে ইনঅ্যাক্টিভ করে কোনো কিছু করতে হবে আমাকে। আর এটাকে ইনঅ্যাক্টিভ করার সময় বা ইনঅ্যাক্টিভ করার সময় এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি, আইডিয়াল অবস্থা ইনফিনিটি। তা এদিক দিয়ে যদি ইনফিনিটি হয় তাহলে এখান দিয়ে এখন থেকে ওপেন হয়ে যাবে। এটা কি এদিক দিয়ে কোনো কারেন্ট যাইতে পারবে? কারেন্ট তো এখানে বাধা অসীম পরিমাণ বাধা দিচ্ছে, এদিক দিয়ে কোনো রকম কারেন্ট কি সে যাইতে পারবে না। এখন যদি এখানে কারেন্ট না যাইতে পারে, আমি যদি এটাকে প্যারালালে কানেক্ট না করে সিরিজে কানেক্ট করতাম তাহলে কি হইতো, সাপোজ আমি এটাকে সিরিজে কানেক্ট করলাম, সিরিজে কানেক্ট করলে এখানে আমি সিরিজে কানেক্ট করলাম, সিরিজে কানেক্ট করার পর এটা তো আইডিয়াল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, আইডিয়াল হয়ে গেছে। আইডিয়াল হওয়ার পর এদিক দিয়ে যখন কারেন্ট আসবে এদিক দিয়ে তো কারেন্ট যাইতে পারবে না, কারণ এখানে কি আছে একটা আইডিয়াল কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফিনিটি আছে, তাহলে এদিক দিয়ে কোনো রকম কারেন্ট যাইতে পারবে না। তাহলে যদি যাইতে না পারে, এটা এই যে রেজিস্ট্যান্স আমরা ইউজ করলাম বা এই যে রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল, এটা কি কাজে আসলো বা কোনো কিছু করতে পারতেছি আমরা, হিসাব করতে পারতেছিলাম না। তাহলে এই জন্যই তাহলে যদি কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে, সেই মানটাকে বের করে যদি আমি কারেন্ট সোর্সটাকে আইডিয়াল করতে চাই অবশ্যই সেই কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্সটাকে বা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে সেই সোর্সের সাথে প্যারালালে দিতে হবে। আর যদি প্যারালালে দেই, এটা যদি ওপেনও হয়ে যায় আমার এটাও কি আছে সার্কিটের সাথে কানেক্ট থাকবে, এই রেজিস্ট্যান্সটা সার্কিটের সাথে কি হিসাবে আসবে। তো এই জন্যই বলা হয় যদি আমি কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে সেটা প্যারালালে কানেক্ট করব, আর আইডিয়াল অবস্থায় কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কী ধরা হয়, ইনফিনিটি ধরা হয় বা অসীম ধরা হয়। এই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের মোটামুটি বেসিক আর কি। ওকে, বুঝতে পারছি কি কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স বিষয়টা? ওকে, তো এবার আসি হচ্ছে এমিটার আর ভোল্ট মিটার নিয়ে। হ্যাঁ, ওকে, এমিটার হচ্ছে কারেন্ট পরিমাপক যন্ত্র। তাহলে এমিটার হচ্ছে কি কারেন্ট পরিমাপক যন্ত্র। সে কি করবে, আমি যেখানে লাগিয়ে দিব এই এমিটারটা সেখানে সেই শাখার বা সেই লোডের কি করবে, কারেন্টকে পরিমাপ করবে। এর ওকে, তো আমি এখানে লিখছি এমিটার হচ্ছে কারেন্ট পরিমাপক যন্ত্র, এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে 0 ধরা হয়, তবে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে তা হিসাব করতে হবে। এখন আমি এখানে একটা কথা লিখছি, তবে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে তা হিসাব করতে হবে। এখন সবাই মনে হয় বুঝে গেছে যে হিসাব করলে সেটাকে কিভাবে হিসাব করব, কারণ এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 মানে কার সাথে মিলে গেছে, ভোল্টেজ সোর্সের সাথে মিলে গেছে। তা ভোল্টেজ সোর্সে আমরা কি করছি, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বের করে সোর্সের সাথে সিরিজে কানেক্ট করছি যাতে আমাদের হিসাবে আসে। তাহলে এখানে যদি এমিটারের ভিতরে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, এই এমিটারের সাথে সিরিজে কানেক্ট করতে হবে। যেমন আমি যদি একটা সার্কিট এখানে চিন্তা করি, সাপোজ এখানে একটা সার্কিট দিলাম, এখানে একটা এমিটার লাগাইলাম, এই এমিটারের এমিটার এখানে লাগাইলাম। এখন আমি এখানে একটা রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম দিয়ে দিলাম।
তাহলে এখন এই এমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেই এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স নর্মাল অবস্থায় বা এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকে আমরা শূন্য ধরে থাকি। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে সেটাকে হিসাবে আসতে হবে। তাহলে হিসাবে আসার জন্য অবশ্যই এটাকে কী করতে হবে, যদি আমি আইডিয়াল বানাইতে চাই এই 10 ওহমটা সিরিজে কানেক্ট করতে হবে যে ভোল্টেজ সোর্সের মতো। তাহলে এখানে 10 ওহমটা সিরিজে আমি কী করবো, কানেক্ট করবো। এটা কী হয়ে যাবে, আইডিয়াল কন্ডিশনে চলে যাবে। আর এর কাজটা হয়ে যাবে তখন এই যে এই শাখা আছে এই শাখার কারেন্টটা সে করা পরিমাপ করা। তাহলে এখানে আমি যদি মিটার লাগাই দিই এই শাখার ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট আসতেছে সে কী করবে, পরিমাপ করে আমাকে দেখাবে আর কি। আর নর্মাল অবস্থায় যদি আমাদের মাঝে মাঝে এমসিকিউ আসে আর কি, যে নর্মাল অবস্থায় যে মিটার সার্কিটের সাথে কীভাবে সংযোগ করা হয়। নর্মাল অবস্থায় মিটার সার্কিটের সাথে অবশ্যই সিরিজে সংযোগ করতে হয়, কিন্তু আমরা ম্যাথের ভিতরে যদি প্যারালালে কানেক্ট দিয়ে দেয়, আমার তো করার কিছু নাই, আমার এখানে প্যারালালে আমি কানেক্ট দিছি। তা আমার ম্যাথের ভিতরে যে কোনো পজিশন আমার দিয়ে আমাকে কারেন্টটা বের করতে বলতে পারে, কিন্তু আমাদের যদি পরীক্ষা হলে যেমন এমসিকিউ আসে যে আমরা এই মিটারকে সার্কিটের সাথে কীভাবে কানেক্ট করি, জাস্ট এইটুকু বলা থাকে, তখন আমাকে অবশ্যই আনসারটা হবে এই মিটারকে সার্কিটের সাথে কী করা হয়, সিরিজে কানেক্ট করা হয় আর কি। এই হচ্ছে আমাদের কি এমিটার। এরা নিয়ে আমি তো আর এখানে ডিটেলসে বললাম না কেন সিরিজ পেলাম, কারণ আমরা অলরেডি বুঝে গেছি যেহেতু এরা ভোল্টেজ সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স কার সাথে মিলে গেছে, ভোল্টেজ সোর্সের সাথে মিলে গেছে। তাহলে ভোল্টেজ সোর্স যেভাবে যে ক্যারেক্টার শো করবে এখানে সেই ক্যারেক্টারটা শো করবে, জাস্ট এইটুকুই। তাই এই হচ্ছে কি এমিটার। এখন যদি আমি এখানে ভোল্ট মিটার নিয়ে আলোচনা করি, ভোল্টেজ পরিমাপ পর্যন্ত ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ইনফিনিটি ধরা হয় বা অসীম ধরা হয়, অসীম ধরা হয়। তবে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে হিসাব করতে হবে। সাধারণ অবস্থায় এইটা সাধারণ অবস্থায় ভোল্ট মিটার সার্কিটের সাথে সিরিজে না হয়ে এখন হবে প্যারালালে লাগানো হয়। ওকে, তাই এর হচ্ছে ভোল্ট মিটার। এখন আমি এখানে এই মিটার না দিয়া জাস্ট এখানে একটা আমি ভোল্ট মিটার কানেকশন দিয়ে দিলাম, এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে ভোল্ট মিটার। তাহলে এই ভোল্ট মিটারের কাজ হচ্ছে এখানে কি করা, নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পরিমাপ করা। তাহলে এখানে যদি 10 ওহম রেজিস্ট্যান্স থাকে, এই 10 ওহম রেজিস্ট্যান্স ভিতরে কী পরিমাণ ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা সে কী করবে, পরিমাপ করে দিবে, আর কিচ্ছু করবে না। আর এর ভিতরে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স আমার 10 ওহম বা 20 ওহম যাই দেওয়া থাকুক না, বা 2 ওহম যতই দেওয়া থাকুক না কেন, সে কী করবে, সেটাকে হিসাব করে নিতে হবে। এখন হিসাব করার জন্য কী করতে হবে, এটা কার সাথে মিলে গেছে, তাই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অসীম, মানে কি এই মিটারের সাথে কারেন্ট সোর্সের সাথে, তার কারেন্ট সোর্স যেভাবে আমরা কারেন্ট সোর্সের ক্ষেত্রে যেভাবে আমি কি রেজিস্ট্যান্সটা বসাইছি সেভাবে বসাইতে হবে। তার মানে এই ভোল্ট মিটারের সাথে প্যারালালে কী করতে হবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা বসাই দিতে হবে। প্যারালালে 2 ওহম এই 2 ওহম রেজিস্ট্যান্সটা বসাই দেবো, তখন এই ভোল্ট মিটারটা কি আইডিয়াল ভোল্ট মিটার হয়ে যাবে আর কি। তাহলে এভাবে কী করতে হবে, একটা সার্কিটের ভিতরে যদি ভোল্ট মিটার থাকে, মিটার থাকে, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স এগুলো থাকে, যদি আমি এগুলোকে হিসাব করতে চাই, তাহলে এদের যে ইন্টারনাল বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের ম্যাথগুলোকে কী করতে হবে, চিন্তা করতে হবে আর কি। ওকে, এইটুক কি বুঝছি আমরা মিটার ভোল্ট মিটার। তাহলে এটা তো মোটামুটি বুঝছি, যেহেতু কারেন্ট সোর্স ওইটা বুঝছি, এটা মোটামুটি বোঝার কথা, কারণ ওইটা আর এটা সেম জিনিস। কিন্তু তবে আমার এখান থেকে 4টা লাইন আসছে, এই 4টা লাইন মাস্ট বি আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে, এবং কি মাথায় সেট আপ করে নিতে হবে প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো। কারণ এই প্লাস বি হোল স্কয়ার সূত্র যেরকম আমাদের আজীবনে ভুলবো না, সেই অনুযায়ী এই 4টা জিনিস ভোলা যাবে না। কারণ অঙ্কের যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে এই 4টা জিনিস কাজে লাগে। আর হচ্ছে মিটারের ক্ষেত্রে মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 ধরা হয়, আর মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তার সাথে অবশ্যই সেটা সিরিজে কানেক্ট করতে হবে। ভোল্ট মিটারের ক্ষেত্রে ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে অসীম ধরা হয়, আর ভোল্ট মিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে সেটাকে ভোল্ট মিটারের সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। আর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্সকে 0 ধরা হয়, আর ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তাহলে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্ট করতে হবে। আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে অসীম ধরা হয়, আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে তাহলে সেটা তার সাথে কী করতে হবে, প্যারালালে কানেক্ট করতে হবে। আর এখানে যে এমসিকিউগুলো কিন্তু আছে, যে আমাদের ওই যে এই কথাগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলো দিয়ে এমসিকিউ, যা আইডিয়াল কেজে যে বিষয়গুলো আসে সেই আইডিয়াল কেজ অনুসারেই এমসিকিউগুলো কি আসে আর কি। তো এবার আসি হচ্ছে রেজিস্ট্যান্স। আমি রেজিস্ট্যান্স নিয়ে এখনও কথা বলি নাই। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে কি, আমাদের সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধা সৃষ্টি করে, বা যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য আমাদের কারেন্টকে বাধা দিচ্ছে, সেই বৈশিষ্ট্য বা ধর্মের হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সকে কি আর দ্বারা প্রকাশ করা হয়, তার একক হচ্ছে, এগুলা জানো সবাই, তারপর আমি একটু বলতেছি জাস্ট খালি জানানোর জন্য যেগুলো আছে আর কি। রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি ওহম। আর এই ওহমটাকে বিভিন্ন ভাবে, মূল একক হচ্ছে ওহম, এটা হচ্ছে আমাদের মূল একক। এটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে, কিলো ওহম, মেগা ওহম, পিকো ওহম, মাইক্রো ওহম, যে কোনোভাবে কি প্রকাশ করতে পারে। কিন্তু এগুলো হচ্ছে এক একটা কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো হচ্ছে কি এক একটা
কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু মূল একক কত? মূল এককটা হচ্ছে ওহম, সেটা আমরা মূল একক সবসময় ওহমে রাখবো। কিলো আসলে সেই কিলো সমান হচ্ছে 10 কিউব, মেগা সমান 10⁻6, আর পিকো সমান 10⁻9, আর মাইক্রো সমান 10⁻6। এগুলো জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু, আর কনস্ট্যান্ট ভ্যালুর সাথে ওহমটা কি গুণাকারে আছে এটাই, কিন্তু আমাদের মূল একক হচ্ছে ওহম। ওকে, রেজিস্ট্যান্সের সংখ্যাটা লিখলাম না আমি, কারণ রেজিস্ট্যান্সের সংখ্যা সবাই জানোই। এবার আসি ওহমস ল। মোস্ট ইম্পর্টেন্ট একটা ল, যেই ল দিয়ে আমাদের ডিসি সার্কিট ম্যাক্সিমাম কাজই করা লাগে আর কি। এই ওহমস ল দিয়ে সকল কাজ করা লাগে আমাদের। তো এই ওহমস লটার গুরুত্ব অনেক ডিসি সার্কিটের ক্ষেত্রে। হ্যাঁ, তো ওহমস লটা কি? ওহমস লটা হচ্ছে তো ওহমস ল বলছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। ধরলাম আমার কাছে এই কাছে একটা পরিবাহী আছে, এই পরিবাহীর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই। আমি এখানকার ভোল্টেজটাকে বিএ ধরলাম, এই প্রান্তের ভোল্টেজটাকে আমি বিবি ধরলাম। তা আমি বলছি ওহমস ল বলছে কি, কোনো পরিবাহের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই কারেন্টটা ওই পরিবাহের দুই প্রান্তকে, এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিএ, আরেক প্রান্তের ভোল্টেজ হচ্ছে কি বিবি, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমি এই আই সমানুপাতিক বিএ মাইনাস বিবি লিখতে পারি। আমি ধরে নিচ্ছি বিএটা বড়, আমি ধরে নিচ্ছি বিএ ভোল্টেজটা বড়, বিএ ভোল্টেজটা বিবির চাইতে বড়। তাহলে যদি কেউ বিবিকে বড় ধরে সমস্যা নাই, বিবি মাইনাস বিএ লিখলে হবে আর কি। তা আমি আই সমানুপাতিক বিএ মাইনাস কি বিবি লিখছি। এবং বলছিলাম রেজিস্ট্যান্সের উল্টা অনুপাতিক, তাহলে রেজিস্ট্যান্স কত আছে এখানে আর, তাহলে রেজিস্ট্যান্সের যদি উল্টা অনুপাতিক করি তাহলে আমরা সেম আই সমানুপাতিক 1/r লিখতে পারি। এখন এই দুইটাকে যদি আমি একত্রিত করি তাহলে আই সমানুপাতিক কি আসতেছে, বিএ মাইনাস বিবি বাই কত আসতেছে, আর আসতেছে। দেখেন এই সমানুপাতিক ধ্রুবকটা তুইলা নেয়া আই সমান সমান কে। এখন বিএ মাইনাস বিবি এটা কি ভোল্টেজ পার্থক্য না? ভোল্টেজ পার্থক্য। আমি যদি 10 ভোল্ট থেকে 5 ভোল্ট বিয়োগ করি তাহলে কত আসবে, 5 ভোল্ট আসবে। এটা কি, এটাও ভোল্টই কিন্তু আসতেছে। যার কারণে এই দুইটাকে বিয়োগ করে তো একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজের মানটাকে আমি সরাসরি ধরে নিচ্ছি বি, আর আর তৈরি রেজিস্ট্যান্স আর। এখন এগুলো সব যদি ইউনিট হয়, মানে এক এক করে নেই, তাহলে কে এর মানটা 1 আসে। তাহলে অতএব আই সমান সমান বি বাই কত আসবে, আর আসবে। এটাই হচ্ছে আমাদের কি সেই ওহমস ল। তাহলে এখান থেকে বলে বি ইজ ইকাল টু আই আর। তাহলে এখান থেকে তিনটা সূত্র আসে, একটা হচ্ছে আই ইজ ইকাল টু বি বাই আর, আরটা বি ইজ ইকাল টু আই আর, আরেকটা সূত্র আসে আর সমান সমান বি বাই আই। এই তিনটা সূত্র আমাদের যে কোনো কাজে লাগাইতে পারি। যদি আই বের করতে বলে এটা ইউজ করবো, ভোল্টেজ বের করতে বললে আমি এটা ইউজ করব, আর বের করতে বলে এটা ইউজ করতে। এখানে একটা বেসিক আছে, সেটা হচ্ছে কি, আমি যে দুই প্রান্তে ভোল্টেজ পার্থক্য নিলাম, এই ভোল্টেজটা নিলাম, এই ভোল্টেজটা কোন পজিশনের ভোল্টেজ, এটা শুধুমাত্র এই পজিশনের ভোল্টেজ। কারণ এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিএ, এই প্রান্তের ভোল্টেজ যদি বিবি হয় তাহলে এই প্রান্তের ভোল্টেজ থেকে যদি আমি এই প্রান্তের ভোল্টেজ বাদ দিই তাহলে শুধুমাত্র এই মাঝখানের ভোল্টেজটা পাবো। তো এখানে আমরা মাঝে মাঝে ম্যাথের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আমার কাছে কোনো একটা সার্কিট আছে, সেই সার্কিটে কোনো একটা পজিশনের কারেন্ট বের করতে বলছে। আমি যদি ওই সার্কিটের বা ওই শাখার দুই প্রান্তের ভোল্টেজ জানি, আমি সেই দুই প্রান্তের ভোল্টেজকে বিয়োগ করে মাঝখানে যে রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু ওই দুই প্রান্তের কারেন্ট পাওয়া যাবে। এটি হচ্ছে মূল বেসিক, এখানে লাগবে। আমার ম্যাথের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা এই কাজটা করব। যেমন একটা সার্কিট দেওয়া থাকবে, যেমন এরকম একটা সার্কিট দেওয়া আছে, সাপোজ এরকম একটা সার্কিট দেওয়া আছে। এখন আমি এখানে কারেন্টটা বের করবো আর কি। তখন আমি যদি এই পয়েন্টের ভোল্টেজ জানি, এই পয়েন্টের ভোল্টেজ ধরলাম 10 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ ধরলাম 5 ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স ধরলাম 2 আছে,
2 ohms একটা রেজিস্ট্যান্স আছে। এখন যদি আমি এখানকার কারেন্ট বের করতে চাই তাহলে আমি কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ জানি, এই পয়েন্টের ভোল্টেজ জানি। তো এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যকে মাঝখানে রেজিস্ট্যান্স দ্বারা যদি বাকি, মাঝখানে রেজিস্ট্যান্স একাধিক থাকতে পারে, সমস্যা নাই, মাঝখানে রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এখানকার কি যাব, কারেন্ট পেয়ে যাবো। তাহলে এই কাজটা আমরা মাঝে মাঝে করবো আর কি। তো ওহমস ল এটাই মূলত বলছে যে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য যদি মাঝখানে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে ওই পয়েন্টের কী পাবো বা ওই শাখার কী পাবো, কারেন্ট পাবো। এটাই ওহমস ল মূলত বলছে আর কি। তো এই ওহমস ল আমার এই সূত্রটা লাগবে, আমার এই জন্য আমি এটা বোঝানোর জন্য এটাই বললাম। তো সবসময় মাথায় রাখবো ওহমস ল এটাই বলছে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যকে মাঝখানে রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কী পাবো, সেখানকার কারেন্ট পাবো। আর ওখানকার কারেন্ট পাইলে আমি সবই বের করতে পারবো। আমি এখানকার কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, আমি এখানে বসাই দিলে V = I ভোল্টেজ পেয়ে যাবো। আমি যা বের করতে হলো সাই বের করতে পারবো ইনশাল্লাহ এরপর। ওকে, এইটুক বুঝছি, ওহমস লটা বুঝছি। হ্যাঁ, পটেনশিওমিটার আর গ্যালভানোমিটার। হ্যাঁ, পটেনশিওমিটার দ্বারা সাধারণত ওই ভোল্টেজই পরিমাপ করে, আর গ্যালভানোমিটার দ্বারা সাধারণত রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। হ্যাঁ, তো এইগুলোর সম্পর্কে আস্তে আস্তে আমরা পড়বো না, যখন আমরা ব্যালেন্স কন্ডিশন পড়বো না, এই ব্যালেন্স কন্ডিশনে আমরা গ্যালভানোমিটার চিন্তা করবো। হ্যাঁ, আর পটেনশিওমিটার দ্বারা ওই ভোল্টমিটারকে সাধারণত পটেনশিওমিটার মানে ওই কারেন্ট কয়েল আর প্রেশার কয়েল আছে না, পটেনশিওমিটার। যেহেতু আমরা ওয়াট মিটার যদি চিন্তা করি, ওয়াট মিটার কী কী থাকে, দুইটা কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল থাকে আর একটা প্রেশার কয়েল থাকে। কারেন্ট কয়েল কী করে, কারেন্ট পরিমাপ করে, আর প্রেশার কয়েল ভোল্টেজ পরিমাপ করে। ওই প্রেশার কয়েলকে সাধারণত পটেনশিওমিটার বলা হয় আর কি। তা আমরা ওই ভোল্টেজ পরিমাপ করতে পারি ওটাতে। আর ওগুলোর ক্ষেত্রেও আমরা ওই সেম ভোল্টমিটারে যে বৈশিষ্ট্য পড়ছি, পটেনশিওমিটার সেম বৈশিষ্ট্যই চিন্তা করব। হ্যালো, আচ্ছা, আমার নাম হচ্ছে আসাদুজ্জামান নয়ন। হ্যাঁ, আমি মুন্সিগঞ্জ থেকে ডিপ্লোমা করছি আর ডুয়েট থেকে বিএসসি কমপ্লিট করছি। ঠিক আছে, এবছরই বিএসসি কমপ্লিট করছি আর কি আমি। তোমার নাম কি তোমার? এই কি অবস্থা?